বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই ছাত্র আন্দোলনকে ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, তার মধ্যে 7 জনের প্রাণহানি, কারো কারো বুক চিতিয়ে প্রাণ দেবার ঘটনা এবং বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, যা নিহতদের জানাজা এবং গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ এবং বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা এবং বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলো ইতিমধ্যেই খালি হয়ে গেছে প্রায়। এই সব বিষয় নিয়ে আজকের এই আলোচনা। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং এই ভাষণে তিনি নিহতদের প্রতি তার শোক জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন পরিবারগুলোর প্রতি এবং তাদেরকে শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এবং তিনি পুরো পরিস্থিতির মধ্যে একটা অন্য চক্র বা ষড়যন্ত্রকারীরা একভাবে ঢুকে পড়েছে সেটাও তিনি মনে করেন এবং এর জন্য বিচার বিভাগীয় তদন্ত হবেন। এবং ছাত্রছাত্রীদের তিনি অনুরোধ করেছেন যে উচ্চ আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করবার জন্যে এবং শিক্ষক, অভিভাবক এবং পিতামাতাদের অনুরোধ করেছেন তারা যেন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টাতে নজর দেন। সামগ্রিক এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়াবাস হাসান, সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মনিরুজ্জামান মনির, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রাক্তন সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমার মনে হয় যে প্রশ্ন করবার কোনো প্রয়োজন এই মুহূর্তে ঠিক আমি সূচনায় মনে করছি না। যে পরিস্থিতি আমরা গত কয়েকদিন ধরে দেখলাম সেটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন আমি একটু শুনতে চাই। এবং এটা আসলে শেষ না শুরু সেটাও আমি নিশ্চিত না। এটা কি শেষের শুরু না পরিস্থিতি শেষ হলো এই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ বা প্রধানমন্ত্রীর বক্তব্য বা তার যে আশ্বাস তার প্রেক্ষিতে একটু বুঝতে চাই। কারণ 2018 সালেও এই মুভমেন্ট হয়েছিল এবং ছাত্রদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তখন কোটা প্রথা বাতিল করে দিয়েছিলেন এবং আবার অনেক বছর পরে সেটার শুরু হলো। মনিরুজ্জামান মনির, একটু আপনার কাছ থেকে শুনতে চাই এবং আমি বিশ্বাস করি যে একজন প্রাক্তন ছাত্র নেতা হিসেবে এই পরিস্থিতির মূল্যায়নটা আপনি একটু হয়তো অন্যভাবে করবার চেষ্টা করবেন, যৌক্তিকভাবে করবার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং চ্যানেলের তৃতীয় মাসের সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। প্রথমত আপনি যে কথা বলছেন যে আমাকে এই প্রেক্ষাপটটা যেটা শেষের অংশে বলছেন তার মধ্যে থেকে আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে যেন আমি কথাগুলো বলতে পারি এটা বোঝানোর চেষ্টা করেছেন, যাতে একটি নিরপেক্ষভাবে আমার বিশ্লেষণটা যেন হয়। প্রথমত 2018 সালের কোটা বিরোধী আন্দোলন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা হাইকোর্টের দ্বারস্থ হলো। দ্বারস্থ হওয়ার পরে হাইকোর্ট আবার নির্দেশনা দিল যে কোটা থাকবে। এখন আসি আপনার গোটা দুনিয়াতেই কোঠাপোতা আছে। সেটা যদি আপনি আমাদের চেয়ে অনেক উন্নততর দেশের কথা বিবেচনা করেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, সেটা চীন বলেন, সেটা জাপান বলেন, সেটা মালয়েশিয়া বলেন, আমাদের পাশের দেশ ভারত বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, মালয়েশিয়া, সমস্ত দেশগুলোতেই কোটা আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কোটা থাকাটা এবং সমতাভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো রাষ্ট্রের জন্যই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সেই বিবেচনায় বাংলাদেশের মতন একটা দেশের জন্য কোটা পদ্ধতি বা কোটা ব্যবস্থা চালু থাকা, এটা আমি মনে করি যুক্তিযুক্ত। কিন্তু আজকের প্রেক্ষাপটে এসে 2024 সালে এসে এই যে সাধারণ ছাত্রছাত্রীরা যে মুভমেন্টে নেমেছে তার যৌক্তিক অনেক কারণ থাকতে পারে বলে আমি বিশ্বাস করি। কী কারণে ওদের এই আন্দোলনটার প্রতি আমার যে সংগঠন করে আমি বেড়ে উঠছি, বাংলাদেশ ছাত্রলীগও শুরু থেকেই সাধারণ ছাত্রছাত্রীরা যখন এই আন্দোলন করছে তখন কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম বলেছে ছাত্র সমাজের যে যৌক্তিক দাবি সেটা যৌক্তিকভাবেই সমাধান হবে, আলোচনার টেবিলে সমাধান হবে এবং তাদেরও কিন্তু একটি
ইতিবাচক অবস্থান ছিল শুরু থেকে। এখন আসেন, আমি এই যে কোটা সংস্কার হওয়া এর অনেকগুলো জায়গায় আছে, হতে পারে। কোথায়? প্রথমত 30% মুক্তিযোদ্ধা কোটা যারা আন্দোলন করে বা এটাকে যারা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়, প্রথমত আমাদের সকলের ভাবা উচিত একটি জাতি গোষ্ঠীর, একটি জাতিরাষ্ট্রের জন্ম, তার বিকাশ, তার জন্য মহান মুক্তিযুদ্ধে যারা সেদিন অস্ত্র হাতে যুদ্ধ করেছিল, 1971 সালের 28শে ডিসেম্বরই দেশ বিজয় পাওয়ার সাথে সাথেই তৎকালীন প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন সাহেবই মুক্তিযোদ্ধার জন্য ওই কোটা ব্যবস্থাটা চালু করেছিল। পরবর্তীতে 72-এর সংবিধানে সেটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নৃগোষ্ঠী, নারী, অর্থাৎ আপনি যদি একটি সমতা, একটা সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চান, সেই কারণে বিবেচনায় নিয়েই কিন্তু কোটা। এখন আসলে এই কোটার ক্ষেত্রে সংস্কারের প্রশ্নে আমার ইতিবাচক অবদান ভূমিকা আছে, রাখতে চাই যে আমিও ইতিবাচক ভূমিকা। কিন্তু এখন একটা বিষয় আমাদের কাছে খুব লক্ষণীয় বিষয়, কোটা যখন আপনি সংস্কার চান তখন আপনাকে ভাবতে হবে যে এই সংস্কারে কোথায় কোথায় দিকগুলো আছে। 18 সালে একটা মুভমেন্ট করলেন, আপনি বললেন সেই মুভমেন্টে আমাদের যে পরিস্থিতি তৈরি হলো, আবার যখন হাইকোর্টের দ্বারস্থ হলাম, আবার এখন যারা সাধারণ ছাত্রছাত্রী এই আন্দোলনে নামছে, তাদের আমার কাছে মনে হয় যে তাদের এখানে প্রপার স্টাডি নেই। এটাও হতে পারে, কারণ আপনি এখানে দেখেন যে মুক্তিযোদ্ধা কোটা 30% আছে। বারবার এই মুক্তিযোদ্ধা কোটা 30% এটাকে খুব বেশি ফোকাস করা হচ্ছে, কিন্তু আপনি যদি দেখেন একটা পোষ্য কোটা আছে, কেউ কথা বলছে না। আজকের যে নারীরা বলছেন নারী কোটা দরকার নেই, সেটা আছে, সেটা নিয়ে কিন্তু কথা বলছেন না। কিন্তু যখনই ফোকাসটা করা হয় যে মুক্তিযোদ্ধা কোটা, এবং সেই কারণেই আমার কাছে মনে হয় যে, এবং আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো আপনি যেটা বলছেন, বাংলাদেশ ছাত্রলীগ, তার নেতাকর্মীরা সকলে ধৈর্য সহকারে কোনো রকমের কোনো একটি অঘটনের জন্ম দেয়নি। শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগ নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত কেউ এই কোটা বিরোধী যে আন্দোলন হয়েছে সেখানে কাউকে ন্যূনতম এই সাধারণ ছাত্রছাত্রীদের কোনোভাবে হেনস্থার শিকার হতে হয়। ধৈর্যচ্যুতি ঘটলো কেন? ধৈর্যচ্যুতি ঘটলো, এই যে আপনি আসছেন, ধৈর্যচ্যুতি ঘটলো মাননীয় প্রধানমন্ত্রী চায়না সফর থেকে ফিরে আসার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটাকে মিস ইন্টারপ্রেট করেছে। আপনি যখন সাংবাদিক হিসেবে আমাকে প্রশ্ন করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, এখানে ছাত্র আন্দোলন হচ্ছে, কোটা বিরোধী, মুক্তিযোদ্ধাদের কোটার বিপরে আপনার ভূমিকা কী? মাননীয় প্রধানমন্ত্রী বলেছে এটা তো স্বাভাবিক, এটাই বলাটাই তো স্বাভাবিক যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের যে তাদের যে ত্যাগের কারণে সেটা তো তাদের সেই সুবিধা মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে। এটা কি রাজাকাররা পাবে? এখন আসেন, এই রাজাকার কাদেরকে বলছে? এরা কি আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষেত্রে বলছে মাননীয় প্রধানমন্ত্রী? না, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমার বাবাদেরকে যারা নিধন করেছিল পাকিস্তানের পক্ষ হয়ে, তাদের কথা বলেছিলেন। কিন্তু এই জায়গাটাতেই জিল্লুর ভাই খুব সূক্ষ্মভাবে এই ঘটনা ঘটার মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সের আগের দিন থেকে বিএনপি অফিসে বিএনপি এবং ছাত্রদলের নেতৃবৃন্দ তারা তাদের উপস্থিতি, সাংবাদিকদের উপস্থিতি বলেছে এই আন্দোলনের সাথে আমরা আসি, আমাদের নেতাকর্মীরা কাজ করছে। ছাত্রদলের সভাপতি বলেছে, বিএনপির সেক্রেটারি বলেছেন, মহাসচিব এবং আমির খুসরো মাহমুদ। এখন আসেন, এই যে আন্দোলনটাকে আমরা কিন্তু একটা ইনোসেন্ট মুভমেন্ট, এর আগেও আপনার এই শোতে বহুবার বলেছি। বিএনপি এর আগেও যখন নিরাপদ সড়ক চায় তখন সেই আন্দোলনটাকে পুঁজি করতে চাইল বিএনপি। তখনও আমির খুসরো মাহমুদ সাহেব টেলিফোনে কিন্তু তৎকালীন সময় আমি একটু ইন্টারাপ্ট করি। ধরেন যে বিএনপি বলেছে যে তারা এই আন্দোলনে আছে বা তাদের সমর্থন আছে, সেটাতে অপরাধ হবে কেন? ছাত্রলীগও এই আন্দোলনে ছিল, ছাত্রলীগের নেতাকর্মীরাও অনেকেই এই আন্দোলনে যুক্ত ছিলেন, আমরা জানি। অপরাধ হবে এই কারণে হবে অপরাধ, পূর্বের বহু ঘটনা প্রমাণ করে দেয় বাংলাদেশের যে কোনো ইনোসেন্ট মুভমেন্টকে বিএনপি পুঁজি করে একটি অস্থির পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা যদি দেখি বিএনপি বা তার জোটের সঙ্গীদের কিছু কিছু ভূমিকা, এর আগেও মাহমুদুর রহমান মান্না প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকাকে ফোন করেছিল, বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাভ চাই। আমির খুসরো মাহমুদ সাহেব কুমিল্লা ছাত্রদলের নেতাকে ফোন করে
ঢাকায় 400-500-600 যেন ঢুকে পড়ে, একটি অকারেন্স যেন ঘটে, একটি অ্যানার্কি সিচুয়েশন যেন তৈরি হয়। এটা বিএনপির নেতাদের বিভিন্ন সময় মনস্তাত্ত্বিকভাবে ছিল। আপনি যদি সেটাই ধরেন যে কেন সেটা প্রমাণিত হবে না, আপনি মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বললেন, সেটাকে মিস ইন্টারপ্রেট কারা করলো? জামাত বিএনপি করলো, এবং সেটাকে জামাত বিএনপি বেস করে আপনি তো বলুন তো পারলে আজকে জার্মানিতে কোনো নাগরিক বা কোনো ছাত্র সে কি বলতে পারবে যে আমি কে তুমি কে নাসছি? এটা বলার সাথে সাথে কি জার্মান পুলিশ তাকে কি সুস্থ রাখবে না মেরে ফেলবে? যদি জার্মানিতে নাসছি বলার অপরাধে, কিন্তু তারপরে তো লাইন ছিল, আমি বলছি তো সেখানে যদি আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ঐতিহ্যের প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, হয়তো আজকের প্রেক্ষাপটে সেটা প্রাচ্যের অক্সফোর্ড নাই, কিন্তু আমার যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে ঢাকা বিশ্ববিদ্যালয় 52 ভাষা আন্দোলনে সালাম বরকত রফিক শফিকরা জব্বার রক্ত দিয়েছে, 62 শিক্ষা আন্দোলন, 66 বঙ্গবন্ধুর ব্যাংকডাকা টাকাত 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, সর্বশেষ মহান মুক্তিযুদ্ধ 71 সাল, যে 71 সালে প্রথম রক্ত দিয়েছিল জ্যোতির্ময় গুরু ঠাকুর দাদা সহ অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি লজ্জিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা মিছিল করে বলতে পারে না আমি কে তুমি কে রাজাকার। যে রাজাকার 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় একটি কলঙ্কজনক একজন ঘৃণিত ব্যক্তির নাম ছিল রাজাকার, সেটাকে যারা ট্যাগ লাগালো, সেটার পক্ষে যারা কথা বললো, আমি তার সাথে একমত নয়। আমি কোটা সংস্কারের যৌক্তিক সমাধান চাই। কি কারণে চাই দেখুন, আপনি যদি গত 5 বছরে 2020 সালের 5টি পিএসসির যে পরীক্ষা বিসিএস পরীক্ষা হলো, সেই বিসিএস পরীক্ষা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে এই যে আজকের যে সংকটটা তৈরি করতে চাইলো আমরা বা সরকার বিভিন্ন জায়গা থেকে আমরা বারবার বলার চেষ্টা করছি, যখন মুক্তিযোদ্ধা কোঠা, নারী কোঠা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠী, পোষ্য কোঠা এদের কাউকে যখন না পাওয়া হয় তখন মেধাভিত্তিতেই নেওয়া হয়। আপনি যদি এটা বিশ্লেষণ করেন 2020 সালের অনুসারে বিগত 35 থেকে 39, 35 থেকে 39তম বিসিএস পর্যন্ত মোট নিয়োগ হয়েছে 14,813 জন, মেধা কোটা পেয়েছে 9,818 জন, অর্থাৎ 66.2%। জেলা কোটা 2,124 জন, মহিলা কোটা 1,426 জন, মুক্তিযোদ্ধা কোটা 1,298 জন, মাত্র 8.7%। সেটাই যদি দাঁড়ায় তাহলে আমি মনে করি সরকার এবং সরকারের যারা আছে এবং মহামান্য হাইকোর্ট তাদের রায় বিচারাধীন ব্যাপারে কোনো কথা বলতে পারি না, কিন্তু তারপর আমি তাদের কাছে আহ্বান করতে পারি, যেহেতু পাঁচটা আমরা পিএসসির পরীক্ষায় দেখতে পাচ্ছি যেখানে 8% বা 9%-এর মতো মুক্তিযোদ্ধা সন্তানদের পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এই 30% কমাই আনা যেতে পারে। পোষ্য কোটা আজকের প্রয়োজনই নাই, যে পোষ্য কোটা কারা একজন আমলার পরিবার তার একটা আমলার সুযোগ পাবে, কারা সেই আমলা, আজকের সেই আমলা সম্পর্কে আমরা জানি, সেই আমলাদের চরিত্র কি, তাদের দুর্নীতি জানি, তারা দুর্নীতি করে অবৈধভাবে দেশের বাইরে টাকা পাচার করছে। স্বাভাবিক কারণেই এই পোষ্য কোটা আজকের প্রেক্ষাপটেও থাকা দরকার নাই। আপনি মুক্তিযোদ্ধা কোটা কেন থাকবে? এখানেও আমি বলতাম যে মুক্তিযোদ্ধারা নাই রাখলেন, এই কারণে রাখতে হবে, এটা হলো আমার একটা গ্লোরিয়াস পাস্ট, এটাকে সম্মান রক্ষা করার জন্য যুগে যুগে দুনিয়ায় বিশ্বের প্রতিটা দেশে দেশে আছে। আজকে আমার বাবা, আমি 6টা ভাই বোন, আমার ফ্যামিলির কোনো একটা লোক মুক্তিযোদ্ধার কোটায় এদেশে চাকরি করে না, বা আমি সেটা প্রত্যাশাও করি না, আমার বাবা সেটা করে নাই। আমার তিনটা চাচা তারা মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু আমার বাবা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। আমার বাবাকে তারা প্রেসার করেছিলেন, আমার বাবা বলেছিলেন তুমি সম্মুখ সারির মুক্তিযোদ্ধা না, অস্ত্র হাতে যুদ্ধ করো নাই, পাকিস্তানের সামনে জীবন বাজি রেখে যুদ্ধ করো নাই, আমি তোমাদের পক্ষে সাপাই যেতে পারবো না। অর্থাৎ যদি সরকার কখনো তোমাকে সহযোগী মুক্তিযুদ্ধ হিসাবে দেয় তাইলে আমি কথা বলতে পারবো। আজকের আমাদের কোমলমতি ছাত্রছাত্রী শুধু নয়, বাংলাদেশের যারা সচেতন নাগরিক আপনি বলেন বা যে কোনো সমাজের যে কোনো যারা সচেতন নাগরিক, তাদের কাছে আমার আহ্বান থাকবে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে অদ্যাবধি পর্যন্ত স্বৈরশাসক জিয়া এরশাদ, বেগম জিয়া এবং আজকের এই সরকার পর্যন্ত যারা অবৈধ ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে, বরঞ্চ তার বিরুদ্ধে আপনাদের কেন কণ্ঠ সোচ্চার হচ্ছে না? কেন আমার মহান মুক্তিযুদ্ধ এইরকম একটি গ্লোরিয়াস পাস্ট যে জাতি আছে, সেখানে একজন মুক্তিযোদ্ধা জিল্লুভাই আমি ছেড়ে দিচ্ছি, আমার বাবা মুক্তিযুদ্ধ হয়েছেন একবারই, বাংলাদেশের জীবনে আর কখনো মুক্তিযুদ্ধ হবে না, কিন্তু আমার বাবা মুক্তিযোদ্ধা, আবার একজন রাজাকারের সন্তানকে যখন কোনো কিছুর বিনিময়ে মুক্তিযোদ্ধা তৈরি করা হয়, ওরা একটা বিতর্কিত পরিবারের লোকের মুক্তিযোদ্ধা হয়, এই যে অন্যায়টা করা হয়
এই অন্যায়টাও মেনে নেওয়ার মতো না। আমি আমার সাধারণ ছাত্রছাত্রী তাদের কাছে আবেদন থাকবে যে ভুয়া মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে কণ্ঠসোচ্চার করো। আমরা কোটাকেও অ্যাডজাস্ট করতে চাই, আমি বললাম সেটা যে বলেছেন আপনি। 8% বা 9%, ধন্যবাদ। সেটা 10-15% চলে আসতে পারে এবং পশ্চিম কোটা থাকতে পারবে না। কিন্তু আমাদের আরেকটা ভুল মেসেজ যায় জেলুর ভাই, মেধা এমনভাবে বলতেছে আমি মুক্তিযোদ্ধার সন্তান, মনে হয় যে আমাকে চাকরিটা ঘরে দিয়ে যাবে। এটাই জামাত বিএনপি এস্টাবলিশ করছে। আর আরেকটা কথা আপনাকে বলি, ক্যাম্পাসে ওই স্লোগান দিচ্ছেন, এটা আমরা যখন দেখি তার পাশে পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর 5 জন শিক্ষককে যে বেদম প্রচার করেছিল, যারা চুল বেঁধে মুখ বেঁধে করেছিল, তারা কি সাধারণ ছাত্র না জামাত বিএনপি ছাত্র দলের লোক? এটাকেও বিবেচনায় রাখতে হবে। কথা বলতে হলে আমাদের সব শুনবো, অবশ্যই আপনার কাছ থেকে আরও শুনবো। ব্যারিস্টার সরওয়ার হোসেন, পুরো পরিস্থিতিটা দেশের জনগণের জন্য উদ্বেগ এবং প্রধানমন্ত্রী নিজের শোকাহত কালো শাড়ি পরে সেটা প্রমাণ দিয়েছেন যে তিনি বক্তৃতা করছিলেন জাতির উদ্দেশ্যে। আন্তর্জাতিক মহলও বাংলাদেশ পরিস্থিতির দিকে নজর রাখছে। একদিন আগে আমরা যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া দেখলাম, পররাষ্ট্র দপ্তরের গতকাল জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে এবং তারা বলছেন যে বাংলাদেশ সরকারের উচিত হচ্ছে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে নিশ্চিত করা। সো সামগ্রিক সব মিলিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে আপনার টেকে। ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আজকে সহলোচক এবং সুপ্রিয় দর্শক। দেখুন, আজকে যা কিছু ঘটছে কোটা আন্দোলন নিয়ে, এইটা আমি মনে করি 2009-এর পর থেকে যেভাবে রাষ্ট্র ব্যবস্থা চলেছে তার অনিবার্য ফসল। ইমিডিয়েট ইস্যুটা হলো কোটা, কিন্তু এইটা মানুষের পুঞ্জীবিত ক্ষোভ, অপশাসন, দুঃশাসন, লুটেরা, পরিবারতন্ত্র এবং একটা জাতি হিসাবে যেখানে সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেইখানে এই সচেতন নাগরিক এবং এই ছাত্র সমাজ এদেরকে আঘাত করেছে। যার জন্য আপনি দেখেন 2009-এর পর থেকে এই ধরনের আন্দোলন একই সাথে সমগ্র বাংলাদেশে রেললাইন, রাজপথ সব কিছু বন্ধ হয়ে গেছে। গতকালকে আমি দেখছিলাম, আমার চেম্বার থেকে আমি একটু সামনে আসলাম, মহাখালীতে রেল লাইন বন্ধ হয়ে গেছে, কলাপসড। এবং যে সমস্ত ছাত্ররা বের হয়ে আসছে 18 থেকে 25 বছর, 30 বছর, ইভেন স্কুল ছাত্র, এবং তারা যে ভাষ্য দিচ্ছিল, তাদের যে কেউ কেউ বলছিল যে রাষ্ট্র মেরামত, ওই যে রাষ্ট্র মেরামতের কথাটা আবার আসছে, অর্থাৎ রাষ্ট্র সঠিকভাবে চলছে না। কালকের এই আন্দোলন দেখে আমি ঐতিহাসিক কয়েকটা জিনিস আমার মনে পড়ে গেল। সেইটা মনে পড়ে গেল যে ফ্রেঞ্চ রেভলিউশন কবে হয়েছিল? 1789, এখন থেকে 700 বছর আগে। ফ্রেঞ্চ রেভলিউশনের সেইখানে রেজাল্টটা কী হলো আমি একটু ইন্টারনেট থেকে নিয়ে আসলাম, যে ডিউরিং দিস পিরিয়ড ফ্রেঞ্চ সিটিজেন্স রেডিক্যালি অল্টার্ড দেয়ার পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, uprooting centuries-old institutions as such the monarchy and the feudal system. সো আজকে বাংলাদেশ যেভাবে চলছে, যে একটা মোনার্কি সিস্টেম হয়ে গেছে, একটা ফিউডাল সিস্টেম, যে যারাই ক্ষমতাসীন হয় যে তারা নিজেরা, তাদের আত্মীয় স্বজন এবং তাদের পলিটিক্যাল লিডার্সরা যা খুশি তাই করতে পারে, উইনার্স টেক অল। এবং সেইটা 2009-এর পরে চরম আকার ধারণ করেছে। এবং সেইখানে এই বলা হয়েছে যে 1792 সালে রেভলিউশনের এক পর্যায়ে লুই সিক্সটিনের দাদা ছিল লুই 14। লুই 16 পরে এখানে 1793-তে এক্সিকিউটেড হয়। 10 বছর ধরে ফ্রান্স রেভলিউশন চলে এবং সেইখানে সেই রেভলিউশনের ভিতরে একটা স্ক্যান্ডাল সৃষ্টি হয়েছিল, সেটার নাম হলো ডায়মন্ড নেকলেস অ্যাফেয়ার। ডায়মন্ড নেকলেস অ্যাফেয়ার হলো যে লুই দ্য 16th-এর ওয়াইফ মেরি অ্যান্টোনিয়া রাষ্ট্রের সম্পত্তি ব্যবহার করে খালি ডায়মন্ডের নেকলেস বানাতো। জনগণ এই জন্য মারাত্মক এগ্রিভ ছিল এবং ওই ইস্যুটা একটা বড় ইস্যু ছিল ফ্রেঞ্চ রেভলিউশন। এবং ফ্রেঞ্চ রেভলিউশনের যদি কারণগুলো আপনি দেখেন, যে দ্য রেভলিউশন ওয়াজ দ্য রেজাল্ট অফ মাল্টিপল লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম ফ্যাক্টরস দ্যাট কালমিনেটেড ইন দ্য সোশ্যাল, ইকোনমিক, ফিনান্সিয়াল অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিস।
ইন দ্য লেট 1780s। তাহলে এই যে ডায়মন্ড নেকলেস অ্যাফেয়ার, এরকম তো বাংলাদেশে অনেক স্ক্যান্ডাল ঘটে গেছে। শুরু হয়েছে সেই আপনার শেয়ার মার্কেট লুট থেকে, এরপরে কত ঘটনা ঘটলো। 2014 সালের নির্বাচন, একটা এক পেশে নির্বাচন, 18 সালের রাতের নির্বাচন, 24 সালে আবার এক পেশে নির্বাচন, ব্যাংক লুট, প্রতিষ্ঠানগুলো দুর্বল, জুডিশিয়ারির উপরে মানুষ আস্থা কমে গেছে। এবং এই সমস্ত সমালোচনা যখন বিরোধী দল করতেছিল, তখন একটা ব্লেম গেম খেলা হয় যে এইটা জামাত বিএনপি করেছে, এবং এই ব্লেম গেম করে সত্যকে খোঁজা হয় নাই, যারা কালপ্রিট তাদেরকে ধরা হচ্ছে না। আমি জিল্লুর ভাই এই পেপার খুঁজে ছোট একটা লিস্ট পেলাম। অন 11-এর সময় আপনি জানেন যে 500 জন করাপ্ট মানুষের লিস্ট বের হয়েছিল, 500 জন। অনলাইনে আমি একটা লিস্ট পাইলাম 50 জনের। এর ভিতরে আওয়ামী লীগের অনেক নেতা আছে যারা এই এই বড় বড় মিনিস্ট্রি এখন হ্যান্ডেল করছে। তার ভিতরে একজন যেমন এই যে আবুল হাসান আবদুল্লাহ, সালমান এফ রহমান, আরও সবাই নাম বলতে, এটা অনলাইনে অ্যাভেলেবেল, এটা দেখতে পারেন সবাই। সো এইখানে বঙ্গবন্ধু কিন্তু নিজে একটা চোরের খনি পেয়েছিল, এবং অন 11-এর সরকার প্রথম 50 জনের লিস্ট, পরে 250, আর পরে 250। এরা তো তাদের চরিত্র বদল করে নাই, তারা তো সেই দুর্নীতি অবারিতভাবে চালিয়ে যাচ্ছে। এরা যেমন বদল করেনি, আবার সেই 111 সরকারের যারা ছিলেন তাদেরও অনেকে নিজেদের চরিত্রটা ঠিক রাখতে পারেননি, যে কারণে পুরো পরিস্থিতিটা। তাহলে রাষ্ট্রের দায়িত্ব ছিল যারা দুর্নীতিতে জিরো টলারেন্স বলে, শেষ করে আনুন। যারা দুর্নীতিতে জিরো টলারেন্স বলে, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড, যে দুর্নীতিতে একেবারে পুরো বাংলাদেশ হয়ে গেছে, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। অথচ পৃথিবীর কোনো কোনো দেশে যাদের একটা মাথা দুইটা হাত রয়েছে, তারা দুর্নীতিতে জিরোতে নিয়ে আসতে পারে, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এইখান থেকে আমি একটু ইতিহাস খুঁজলাম যে রবার্ট মুগাবে, জিম্বাবুয়ের, তার ওয়াইফকে বড় রাজনৈতিক পদ দিতে যেয়ে তার পতন হয়ে গেল, এবং সে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে জিম্বাবুয়ে ফ্রম ব্রিটিশ। এবং এই স্বাধীনতাকামী নেতা হলেই যে দেশ উন্নত হয় না এবং দেশ অত্যন্ত গরিব থাকে, সেইটার উদাহরণ হইল রবার্ট মুগাবে। এবং রবার্ট মুগাবের আলটিমেটলি পতন হয়। সেই থেকে আপনাদের 1986-এর ফার্নান্ডেজ এমানুয়েল মার্কোসের পতনের ঘটনা মনে আছে, যে মার্কোসের বউ এমন অবস্থা ছিল, তার স্ত্রী ইমেলদা মার্কোস জাতীয় বিমান নিয়ে, ফিলিপিন্সের বিমান নিয়ে জুতো কিনতে যাইতো ইটালি। সো রাষ্ট্র যখন এইভাবে চলবে তখন পুঞ্জীবিত, আপনি বলছেন এই সব কিছুর প্রকাশটা হচ্ছে, সেইটা আজকে বহির্প্রকাশ ঘটছে। এইখান থেকে মুক্তিযুদ্ধের কোনো সংজ্ঞা নাই। মূল কোশ্চেনটা আমি 1 মিনিটে শেষ করছি। মুক্তিযুদ্ধের কোনো সংজ্ঞা নাই। অনেকে বিশ্বাস করে নোটেড রাজাকার ব্যতীত যাদেরকে যুদ্ধবন্দী ট্রাইব্যুনাল আপনি করেছেন, সেই বাদে বাকি সবাই মুক্তিযুদ্ধে কোনো না ভাবে কন্ট্রিবিউট করছে। বাট যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে তারা ডিফারেন্ট। সম্মুখ সমরে যারা ছিল তাদেরকে আলাদা করে, যেটা মনির বা তার বাবাকে উদ্ধৃত করে আমার অংশটা একটু শেষ করি। এটা জীবিত মুক্তিযোদ্ধাকে আপনি অনার করছেন, ফাইন করতেই পারেন, রিফর্মস করে 5% রাখেন অথবা 10% রাখেন। কিন্তু যারা শহীদ হয়েছে দেশের জন্য 30 লক্ষ যদি আপনি ধরেন, তাহলে সেইটাকে নির্ধারণ করে না কেন? দ্য ডেড ফ্রিডম ফাইটার্স ডিজার্ভ মোর অ্যাটেনশন দ্যান দ্য লিভিং ফ্রিডম ফাইটার। তাহলে এখনো বাংলাদেশে আমার বাবা আমার গ্রামে বলতে পারবে কয়জন মারা গেছে, তাতে কি কোনো সত্য বের হয়ে আসবে? বের হলে বের হবে। নেতৃত্বের ডিমান্ড হলো ইউ মাস্ট আনভিল দ্য ট্রুথ। আপনি সত্যকে বের করে নিয়ে আসবেন এখানে, তাতে যে সত্য বের করবে তাতে মানুষ আপনাকে ধন্যবাদ দেবে যে আপনি সত্য বের করে আসছেন। আপনি সেখানে যাচ্ছেন না কেন? সো আপনি লিভিং শেডে করবেন। এবং এই সংবিধানে কোথাও ফ্রিডম ফাইটারদের কোথাও অনগ্রসর বলা, সো দিস ইজ আনকনস্টিটিউশনাল। ধন্যবাদ। আমি আসছি আবার আপনার কাছে। মনির, আমি যেটা বলছিলাম যে ব্যারিস্টার সরোয়ার যেভাবে বলছেন যে পুরো আন্দোলনটা এটা একটা নানা কারণে একটা পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ, এবং ছাত্রছাত্রীরাও যেটা আগে এটাকে কোটা সংস্কার আন্দোলন হিসেবে বলছিল, এখন তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমার যেটা আপনার কাছে প্রশ্ন, যে আপনার কাছে কি মনে হয় যে এই আসলেই এই আন্দোলনটা, কারণ এর প্রকাশ যেটা আমরা দেখলাম যে সাইদ ছেলেটি রংপুরে মারা গেল বা অন্যান্য জায়গায়, এবং ছেলেরা মেয়েরা যেভাবে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে যে গুলি করেন, এটা কিন্তু আমরা ইতিহাসে অন্য সময় কখনোই দেখিনি। হ্যাঁ, মিছিল হয়েছে, গুলি করেছে, ট্রাক চাপা দিয়েছে, মারা গেছে, কিন্তু সাহস করে যে বুকে একেবারে, মানে কতটা রাগ ক্ষোভ থাকলে যদি সেভাবে কেউ ইন্টারপ্রেট করেন যে এটা তার একটা প্রকাশ, আপনি একমত হবেন না ভিন্ন মত পোষণ করবেন?
কিছু কিছু আপনার যে কথা বলছেন কিছু তো ক্ষোভের জায়গা থাকতেই পারে। নাগরিক হিসেবে যেটা বলছেন যে আমরা একটি সুশাসন চাই, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা দুর্নীতিগ্রস্ত জাতি হিসেবে নিজেদেরকে দেখতে চাই না, এটা অনেক রকমের অনেক বিষয় থাকবে। নাগরিকদের চাওয়া পাওয়ার সমস্ত চাওয়া পাওয়া তো আপনি চাওয়া পাওয়া সব মানুষের সমস্যার সমাধান করাও সম্ভব না। সরকার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আজকের আপনি যেমনিভাবে বললেন যে সাইদ গুলি খেয়ে মারা গেছে, ঢাকা কলেজ, আমি যে কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম সেখানেও ছাত্রলীগের একটা ছেলে মারা গেছে। তো দুজন বা যারা আরও রাস্তার হকারও হিসেবে দুজন মারা গেছে। যে বা যারা মারা গেছেন আমি তাদের বিধিআত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু মজার বিষয় হলো জিল্লুর ভাই, মাননীয় প্রধানমন্ত্রীও আজকে তার বক্তৃতায় যারা মারা গেছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন, তাদের পাশে আছেন উনি, সরকার থাকবেন, এটা যেমনিভাবে বলছেন। এই রাষ্ট্রের মনস্তাত্ত্বিক কিছু বিষয় আমি বলি যে এটা আপনি জিল্লুর রহমান, আপনার আমার মতাদর্শ হওয়া দরকার নাই। তা আমি নিজে নাগরিক হিসেবে আমি মনে করি জিল্লুর রহমান একজন মুসলমান মানুষ। প্রথমত মানুষ আপনি দেখবেন যে ছেলেটা মারা গেছে, আমি জানিও ছাত্র শিবির করে, তারপর আমি মারা গেছে পরে আমি তাকে হয়তো বা ইন্ডিয়ান লেখছি। আমি যখন ছাত্রলীগের ছেলেটা মারা গেছে নীলফামারীতে, যে ছেলেটার বাড়ি, আমি যখন তার স্ট্যাটাস দিছি তখন সেখানে একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমান কীভাবে আলহামদুলিল্লাহ বলে। এই মনস্তাত্ত্বিকভাবে যে বিদ্বেষগুলো ছড়িয়ে দিয়েছে, এই কাজগুলোই জামাত শিবির বিএনপির কাজ। আমি বলছি না বিএনপির সমস্ত মানুষ, প্রোগ্রেসিভ বিএনপি আছে, কিন্তু বিএনপির কাছে আশ্রয় কারা নিয়েছে? 2001 সাল যে বললাম যে দুর্নীতির বিরুদ্ধে সারোয়ার ভাইয়ের যে অবস্থান, আমার অবস্থান তার চেয়েও আরও কঠিন। একটা রাষ্ট্রকে, একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে যে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশে আমার বাবারা নিঃসন্দেহে মুক্তিযুদ্ধ করে নাই চুরি করে টাকা দেশের বাইরে পাচার করবে, তার জন্য নয়। এখান থেকে আমাদের উত্তরণ ঘটাবো, তার জন্য আমাদের সংগ্রাম করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি কিভাবে মানুষ তৈরি করছেন? আমরা তো নৈতিক শিক্ষাই শিক্ষিত করতে পারছি না, মানবিক মূল্যবোধ কি সেটাই তো আমরা জানি না। একজনকে আপনি শহীদ বলছেন, আর একজনে বলছেন মারা গেছে আলহামদুলিল্লাহ বলছেন। দিস ইজ দ্য রিয়েল পিকচার। এই যে হ্যাটার্স, মাননীয় প্রধানমন্ত্রী আজকে যারা মারা গেছেন, সাধারণ ছাত্রছাত্রীরা দুই পক্ষরই, এরা সব ছাত্র। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যদি বলতে পারে, অপর পক্ষ থেকে অফিসিয়ালি আপনারা যদি ডকুমেন্ট চান আমি দিতে পারি। ছাত্রদলের অফিসিয়াল পেজ কি, বিএনপির অফিসিয়াল পেজ কি, রুহুল কবির রিজভির স্ট্যান্ড কি, পার্টি জয়েন্ট সেক্রেটারি সরাসরি বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় হল বন্ধ করতে দিবা না। এই যে প্যানিক তৈরি করছে একটা রাষ্ট্র, তার চালিকা শক্তি, তার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, তারা সিদ্ধান্ত নেবে। পরিবেশ পরিষদ, রুহুল কবির রিজভি ছাত্রদের মাঝে বলতেছে। তার মানে আমি এটাই বলছি বারবার, আমার সরকার পরিচালনায় অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে। আপনি সেটা আন্দোলন করে 28 অক্টোবর ব্যর্থ হয়েছেন। এখন আমার এই যে ইনোসেন্ট একটা মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে ক্যাশ করে একটা প্যানিক তৈরি করতে চাচ্ছে, একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে। এটা ক্রিস্টাল ক্লিয়ারের সাথে জামাত বিএনপি জড়িত, এর বাইরে আর কোনো কিছুই না। কারণ এই সাধারণ ছাত্রটা তো জানে না যে তার পাশে সে কে বসলো, তার সাথে কে মুভমেন্ট করলো, যে কালো কাপড় পরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আহত করলো, প্রহত করলো, তোকে জানে না। এইটাই বিএনপির কাজ। বিএনপি দল হিসাবে যদি একটি প্রক্রিয়ার মধ্যে থেকে বেড়ে উঠত, তাহলে এই আন্দোলনে তারা সরাসরি এভাবে করে থাকতে পারে না। একটা নৈতিক সম্মতি দেওয়া আর সেখানে রক্তপাত ঘটানো, লাশ চাওয়া, এক জিনিসটা। একটা প্রশ্ন অনেকে হয়তো করবেন আপনার কথা নিয়ে, সেটা বাট ছাত্রলীগ যেটা করলো, ছাত্রলীগের নামে যা হলো, যেই রামদা চাপাতি শিবিরের হাতে থাকতো, আমরা আমাদের ছাত্র জীবনে শুনেছি, দেখেছি, সেই ছাত্রলীগের হাতে রড, হকি স্টিক, এবারের মুভমেন্টে সাধারণ ছাত্রদের নামে একজন গুরুত্বপূর্ণ নেতা, তার আগ পর্যন্ত ছাত্রলীগ এই মুভমেন্টে ছিল, শান্তিপূর্ণ ছিল, পুলিশ শান্ত ছিল, কিন্তু একজন গুরুত্বপূর্ণ নেতার বক্তব্যের পরে পুরো পরিস্থিতিটা সঙ্গে সঙ্গে পাল্টে গেল।
আমি আমি সে দায়িত্ব আমি কে ওই নেবে? মানে আমি কন্ট্রোভার্সিয়াল কথাই বলতে চাচ্ছি না। আপনি যেটা বলছেন যে সাধারণ ছাত্রদের মাঝে আমার এই যে হেলমেট পরে এই যে সাধারণ ছাত্র আজকে হেলমেট পরা, ঢাকা চিটাগাংয়ে ছাত্রলীগের একজন ছেলেকে কপিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে, ও একটা রড ধরে ঝুলে থাকার চেষ্টা করছে, সেইখানে গরম পানি ঢেলে দিয়েছে। এটা কি সাধারণ ছাত্রদের কাজ না জামাত শিবিরের কাজ? রক কাটা কার কাজ? এই ছেলেটাকে রক কেটেছে কার কাজ? তো শিবিরের কাজ, তো জামাতের কাজ। এই ন্যাক্কারজনক যে খুনের এই সবগুলো ঘটনাই নিন্দনীয়, কিন্তু আমি বলছি দায়িত্ব দুদিক থেকে নিতে হবে। সেই কারণে যথার্থই বলেছেন, উনি বিচার বিভাগীয় তদন্তের কথা বলেছেন। আমরা এখানে ছাত্রলীগ বা পুলিশ প্রশাসন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএমপি কমিশনার বলেন, সকলের বক্তব্য সেখানে তো ক্রিস্টাল ক্লিয়ার, কোনো রকমের কোনো সাধারণ ছাত্রদের আন্দোলনে কোনো রকমের কারো সম্পৃক্ততা যেন না থাকে। এবং আমাদের আবারও রিপিট করছি আমি, সাদ্দাম ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে আমাদের নৈতিক সমর্থন এই সাধারণ ছাত্রদের সাথে আছে। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমারও আছে। বিং এ সান অফ ফ্রিডম ফাইটার, আমি চাই 30% যে কোটা সেটা সংস্কার হওয়া উচিত, হতেই পারে। 30% না, টোটাল 56%। টোটাল টোটালটা 56%, হ্যাঁ, আর সেটাই 30 বললাম। বললে আবার ওই মুক্তিযোদ্ধাদের উপরে যায়। ওইটাই বলছি। কিন্তু যারা আন্দোলন করতেছেন, যারা বিএনপি জামাত, আমি ধরে নিই বিএনপিরা বলে না জিলুর ভাই তারা মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধার যদি দল হইতো তাহলে 30% মুক্তিযোদ্ধা কোঠা সেটা একদম রাখবেই না, এই মানসিকতা কেন থাকে? তার মানে দলটা আদর্শিকভাবে করে না, এটা বলার জন্য বলে। জিয়াউর রহমান 75 বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযোদ্ধা অফিসারদেরকেই হত্যা করেছে। বেগম জিয়া 2001 সালে পর নিজেই মুজাহিদদেরকেই পতাকা দিয়েছে। যখন যুদ্ধ অপরাধের বিচার হয় তখন আবার বিএনপি চুপ থাকে। এই কারণে বলছি, অরাজনৈতিক একটি দল, এরা একটা ফ্রেনেটিক জায়গা থেকে, আজকে ধরেন বিএনপি কার দ্বারা পরিচালিত হচ্ছে? যে ব্যক্তি বিসিএসে অ্যাপ্লাই করার জন্য যে যোগ্যতা লাগে, বি অনার্স মাস্টার্স, কোনো কিছুই অর্জন করে নাই, বিএনপি তো পরিচালিত হচ্ছে সেই লোকের দ্বারা। তাহলে সে এখানে কিভাবে ভূমিকা রাখবে? এই কারণে বলছি, বেস্টের সরোয়ার সাহেব যারা আছেন, দেশপ্রেমিক যারা মানুষ আছেন, তারা নতুন কিছু বাংলাদেশকে যে সন্ত্রাসমুক্ত, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র যদি গড়তে চান, আমরা যদি মনে করি ওরা পারেন, সেটা আমরা সাধুবাদ জানাবো। কিন্তু আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ বিএনপির, আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিও ইতিবাচক রাজনীতি করুক, কিন্তু গত 15 বছরে জিল্লুর ভাই তাদের কোনো ইতিবাচক মুভমেন্ট আমি দেখি নাই। এই ইনোসেন্ট ছাত্রদের উপরে ভর করে, অরাজকতা করে ক্ষমতা আসতে চায়। এইখানে আমি 1 সেকেন্ডে বলে দিচ্ছি, দয়া করে মিস্টার ফখরুল এবং বিএনপির কাছে আবেদন, গোলাপানিতে মাছ ধরার চেষ্টা করবেন না। 4.5 বছর অপেক্ষা করেন, আগামী 4.5 বছর পর নির্বাচন হবে, জনগণ আপনাকে ভোট দিলে ভোট দেবেন। কোনো রক্তাক্ত পরিস্থিতি বাংলাদেশে তৈরি করবেন না। ব্যারিস্টার সরোয়ার হোসেন। না, দেখুন, যখন এইটা বলা হয় যে বিএনপি একটা অরাজনৈতিক প্রক্রিয়ায় দল গঠিত হয়েছে, যদি তর্কের স্বার্থে সেটা ধরে নেই, তাহলে আওয়ামী লীগও তাদের রাজনৈতিক চরিত্র সম্পূর্ণ হারিয়ে ফেলছে। আওয়ামী লীগ যে চরিত্র এখন ধারণ করে, পৃথিবীর কোনো একটি দেশে এই রাজনৈতিক দল পাওয়া যাবে কি না এই চরিত্রে আমার সন্দেহ রয়েছে। কি সেটা? একটি রাজনৈতিক দলের ভিতরে কোনো চরিত্র সংশোধনের কোনো প্রক্রিয়া নাই, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো প্রক্রিয়া নাই। একটি রাজনৈতিক দলের ভিতরে একটা মিথ্যার কারখানা সৃষ্টি হয়েছে। একটি রাজনৈতিক দলের চরিত্র এইখানে নৈতিকতা শেখার কোনো প্রক্রিয়া নাই। এখানে দুষ্টের দমন সৃষ্টির লালন হচ্ছে না, বরং উল্টোটা হচ্ছে। এই একটা রাজনৈতিক দল পৃথিবীতে কোথাও পাবেন না যে একটা রাজনৈতিক দল একজন স্টাফ 400 কোটি টাকার মালিক হতে পারে। আপনি তাকে ধরেছেন, কিন্তু তারে বিচারের সম্মুখীন করলেন না কেন? এইটা বলাটা এক্সপ্রেশনটা এরকম ছিল যে কত বড়, আমাদের নেতারা তাহলে কি একটা পিয়ন 400 কোটি টাকা অর্জন করতে পেরেছে এবং হেলিকপ্টারে চলে। সো কথাটার ভিতরে একটা আছে, পাওয়ারের একটা আধার রয়েছে কথাটার ভিতরে। সো তাই যদি হয়, আপনি তাকে শুধু সরালেন কেন? তার শুধু কার্ড নিলেন কেন? সে কেন দুর্নীতি তদন্ত ফেস করলো না? আবার সে পালাইয়ে গেল কি করে? একজন আইজিপি বেনজির এই আজিজ সৃষ্টি হয় কি করে? তো এই রাজনৈতিক দল পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। তাদের সম্পূর্ণ জনগণের স্বার্থে, দেশের স্বার্থে একটি রাজনৈতিক দলের যে চরিত্র থাকা প্রয়োজন, তার কিছুই এখন আওয়ামী লীগের নাই। এই দলটি শুধু নিজেদের
দলের লোকদেরকে কীভাবে বেনিফিট দেওয়া যায়, নিজের পরিবারের লোকদেরকে কীভাবে বেনিফিট দেওয়া যায়, সেইটা গত 15 বছর ধরে প্রমোট করেছে এবং সেইটাই এখন বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। সো এইটা বলে আমি বলতে চাই যে স্লোগানটা দেওয়া হয়েছে, দেখেন এই স্লোগানটা হলো যে যেভাবে বলা হলো মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না তাহলে কি রাজাকাররা পাবে, এই আন্দোলনের এই স্লোগানের মাধ্যমে এই ভাষ্যটাকে রিজেক্ট করা হয়েছে। অর্থাৎ একটা খারাপ শব্দ রাজাকার, যেটা নেগেটিভভাবে আমরা দেখি, সেইটাকে আপনি গ্লোরিফাই করে দিলেন। আর যে ছাত্র সংগঠন ছাত্রলীগ যারা স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে সেইটাকে আপনি কলঙ্কিত করে দিলেন। আজকে মনির আবার কিন্তু সেই ব্লেম গেমেই গেল। যে ঘটনা ঘটেছে, যখন বলা হয়েছে জুডিশিয়াল ইনকোয়ারি হবে, আমরা ওই 21শে আগস্টের বিচারপতি জয়নালের মতো বিচার বিভাগের তদন্ত দেখতে চাই না। মানুষ সত্য তদন্ত দেখতে চায়। হাউ ক্যান ইউ কমেন্ট যে অমুক অমুক করছে? আমাদের আজকের পত্রিকায়, আজকে পেপারে আমরা দেখলাম যে চিটাগংয়ে উপরে নিরীহ ছাত্ররা যখন আন্দোলন করছে, নিচ থেকে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের 2 জন ওইখান থেকে অস্ত্রে গুলি করতেছে, একদম ফ্রন্ট পেজে আছে, ফ্রন্ট পেজে। সো এই যে ব্লেম গেম, এইটা না। আমি বলছি লেস কল স্পেড স্পেড। আমরা যখন এই সত্য কথা বলা শুরু করব, সেই দিনে বলি যে রাজনৈতিক প্রক্রিয়াটা এমন জায়গায় নিয়ে গেল, ওই ফিউডালের জায়গায় নিয়ে গেছে যে মনির যদি আজকে এই কথা না বলে তাহলে তার রাজনৈতিক এই দলে রাজনীতি না থাকতে পারে। যেমনটি এতদিন কষ্ট করে সে নির্বাচন করতে পারলো না, নির্বাচন করলো, আর এক দল থেকে আইসা আরেকজনের নমিনেশন দিয়ে দিল, যার জন্য এখানে যে রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা, দক্ষতা, ডেডিকেশন, অনেস্টি এবং তার যে পার্সোনাল অ্যান্টিসিডেন্ট সেইগুলোকে না দিয়ে ব্যক্তি স্বার্থে ঘুরে দিতে পারে। অর্থাৎ একজন মানুষ তার দীর্ঘদিনের অর্জিত কর্মযোগ্য একদম 1 মিনিটে না হয়ে যেতে পারে, তখন তাকে হয়তো অর্থনৈতিক একটা বেনিফিট দেওয়া হবে। আজকে রাষ্ট্র যদি সঠিকভাবে চলতো, আইজিপিকে কেন বিদেশে যাওয়া দিল? তাকে তো এইখানে অ্যারেস্ট করা প্রয়োজন ছিল। অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট রয়েছে যে কোনো আইনশৃঙ্খলা এজেন্সি এসিসি যদি মনে করে যে সিরিয়াস অফেন্স করেছে, 3 দিনের জন্য তার যোগাযোগ বন্ধ করে দিতে পারে। জাস্ট আইনশৃঙ্খলা বাহিনী এটা পারে। 3 দিন পরে কোর্টের আদেশ নিতে হবে। সো তাকে ভিআইপির মতো অ্যালাউ করলো কেন? সো একদিকে চোরের কয়ে চুরি করতে গৃহস্থকে ধরি আর কি, মানে সাপও মরে না লাঠিও ভাঙে, এই খেলা জনগণ বুঝে। যার জন্য আজকে এমন জায়গায় চলে গেছে রাষ্ট্রটা যে এই গভীর রাতে বিএনপি অফিসে একটা রেইড হইল। যে রেইডটা হলো, এটা তো মানুষ বিশ্বাস করে যে ওই হারুন নিয়ে গেছে ওই ককটেল সত্য হলেও মানুষ এটা বিশ্বাস করবে না। কি পারেন কথায় কথায় একটা রাজনৈতিক দলের অফিস আপনি রেড করবেন? এইটা কোন ধরনের কালচার, কোন ধরনের মানে অর্ডার, কে এইটার অর্ডার দেয়? তো এইগুলো তো হওয়া উচিত না। আর যে কোনো বৈধ আন্দোলনের সমর্থন দেওয়া, তাদের পাশে থাকা প্রত্যেকটা রাজনৈতিক দল তো পরের কথা, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আজকে আমরা মনে করি, আমি ব্যক্তিগত মনে করি যে এই আন্দোলন অত্যন্ত বৈধ আন্দোলন এবং এই আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে যেহেতু হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে আমাদের প্রত্যেকে থাকা দরকার, আমাদেরও মাঠে নামা দরকার। এখন যেই মুহূর্তে বিরোধী দল যদি তার পাশে দাঁড়ায়, মনে করেন শান্তিপূর্ণ আন্দোলন যদি করে, তখনই ওইখানে এমন একটা ষড়যন্ত্র করবে, নিজের একটা ঘটনা ঘটাইয়া সবাইকে আবার গণগ্রেপ্তার করা শুরু করবে। কিন্তু আমি বলি যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জিল্লুর ভাই, আমার মনে হয় যে দিস ইজ বিগিনিং অফ দ্য এন্ড। ফ্রেঞ্চ রেভলিউশন আমি আবার বলি যে 10 বছর ধরে চলেছে, সেখানে কিন্তু লুই দ্য 16 অনেক রিফর্মস করতে চেয়েছিল, কিন্তু তার আত্মীয় স্বজন সেই রিফর্মস করতে দেয়নি, আলটিমেটলি কিন্তু পতন হয়েছে। যার জন্য যে প্রধানমন্ত্রীর, আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর এক্সিটের জায়গাটা কোথায় বলেন তো? পিসফুল এক্সিট যে জায়গায় আপনি নিয়েছেন ইলেকশন, হ্যাঁ, আপনি তো ইলেকশন দিতে পারছেন না। যদি সেই গুড সেন্স প্রিভেল করে, তাহলে সে একটা মধ্যবর্তী নির্বাচন দিতে পারে, দিয়ে করতে পারে। ধন্যবাদ। আমি আসছি আবার মনিরুজ্জামান মনির, মধ্যবর্তী নির্বাচন না, মধ্যবর্তী নির্বাচনে আসবো, তার আগে মানে সরোয়ার এই কথার সাথে পরিপূর্ণভাবে দ্বিমত পোষণ করি যে আওয়ামী লীগ জনগণের জন্য কিছু করতে পারে না। এই কথাটা বলার মধ্যে দিয়েই একটি পরিপূর্ণভাবে আমি একটি অসত্য তত্ত্ব, তৃতীয় মাত্রার মতন একটা চ্যানেলে, যে চ্যানেলটা 22 বছরে পদার্পণ করেছে, একটি জার্নি, লম্বা জার্নি, এই টেলিভিশনে সেই রকমের কথা অন্তত ব্যারিস্টার সরোয়ারের কাছ থেকে আমি প্রত্যাশা করিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সাস এ পলিটিক্যাল পার্টি, যে পার্টির হাত ধরে কোনো আলোচনার টেবিলে নয়,
একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশ বাংলাদেশ নামক রাষ্ট্রটা উপহার দিয়েছে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে 2008-এর 29শে ডিসেম্বর নির্বাচনে যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, ব্রুটাল মেজরিটি পেয়ে যে 111 সরকারের কথা বলছেন, তারপরে নির্বাচনের মধ্য থেকে এ যাবৎকালে সবচেয়ে বেশি ভোট আর উপস্থিতির মধ্য থেকে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুইটা কমিটমেন্ট ছিল জাতির সামনে। একটা ছিল পলিটিক্যাল কমিটমেন্ট, একটা ছিল ইকোনমিক্যাল কমিটমেন্ট। পলিটিক্যাল কমিটমেন্টটা কে ছিল? যুদ্ধ অপরাধের বিচার বাস্তবায়ন করবে। যে জাতি তার এই যুদ্ধ অপরাধের সাথে যারা জড়িত ছিল, কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা, কোনো রাষ্ট্রপতি দেশে উদ্যোগ নেননি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই যুদ্ধ অপরাধের বিচার বাস্তবায়ন করছেন এদেশে। অর্থাৎ এই দেশের যে জন্মের ন্যায্যতা, এই ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বহির্বিশ্বের শক্তির সামনে চ্যালেঞ্জ দিয়ে এদেশে যুদ্ধ অপরাধের বিচার বাস্তবায়ন করেছেন। এরপর আসেন অর্থনৈতিক মুক্তি। আজকে যে জায়গায় বাংলাদেশ দাঁড়িয়েছে, এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একক এবং গতিশীল নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে, তার জাদুকরী নেতৃত্বের কারণে। সে কারণে আমি যে কারণে বললাম যে জামাত বিএনপির সাথে জড়িত, যদি তাই না হতো তাহলে আপনি মেট্রো রেলে কেন হামলা করেন? যে মেট্রো রেল আজকে নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে বাসায় পৌঁছে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছে সরকার। আপনি পদ্মা সেতুর দিকে অভিমুখে কেন যাত্রা করেন? কারণ এগুলো আপনাদের গা জ্বালা করে। শেখ হাসিনা বাংলাদেশকে একটি আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়ে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে, সেখানে আপনি হামলা করেন। এই রাজনীতিটা যে বিএনপি করতে পারে না, কোনো রকমের রাজনৈতিক দল বিএনপি না, বিএনপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি অ্যাট অল। আমি সেভারাল টাইমস বলছি, আজও বলছি, 20 বছর পরও বেশটা সারোয়ার আপনার সামনে আমি বলতে পারবো। কারণ আজকের এই আন্দোলনে রাজশাহীতে আওয়ামী লীগ অফিস, চিটংয়ে আওয়ামী লীগ অফিস, বগুড়াতে আওয়ামী লীগ অফিস, জাসদের অফিস কেন পুড়িয়ে দিলেন? এটা সাধারণ ছাত্রদের মুভমেন্ট। আপনি বলছেন সমর্থন দিতে পারবেন, কিন্তু সমর্থনের নামে এখানে একটা মেসিভ হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে বিএনপি। এর সাথে জামাত 71-এ ছিল, আজকেও আছে। সরকারের অনেক ত্রুটি থাকতে পারে। আপনি যেটা বলেছেন একজন পিএনের 400 কোটি টাকা, ওই সৎসাহস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আছে। আপনি যেটা বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার বক্তৃতায় বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশন প্রচার করে যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, কিন্তু আমরা এই চোরগুলো নিয়ে যায় নাই। এটা একজন দেশপ্রেমিক রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী জাতির পিতার পক্ষে বলা সম্ভব। তার সুকন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে বিদায় বলেছে যে 400 কোটি টাকা চুরি করেছে প্লেনে চড়ে। এটা আপনাদের সাহস নাই। কারণ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন দেখেছি এই রাষ্ট্র সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রীর 2 সন্তান বাংলাদেশকে টাকা পাচার, মানি লন্ডারিং, এটারও ব্র্যান্ডিং তারেক রহমান করেছিল। আজকের বাংলাদেশকে লন্ডনে মুসলেকা দিয়ে 111 সরকারের কাছে গিয়েছিল। আজকেও দেশের বাইরে যে এই বাংলাদেশকে কিভাবে অচল করা যায় সেটা কলকাঠি তারেক রহমানই নাড়ছে। সেখানে আমি বলছি আপনার বা আপনাদের মতন যারা আছেন সুবিবেচক মানুষ, তারা, আমি বলছি না আওয়ামী লীগের অনেক ত্রুটি বিচ্ছিত হচ্ছে, যেটা জিল্লুর ভাই বলতেছিলেন যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি এরকমের কথা বললেন না। এই কথাটা বলার কারণটা ছিল ওই পক্ষে আমি তখন বলি নাই, সময় কম। যখন আপনি তুমি কে আমি কে রাজাকার এই রকমের কথা বলার মধ্য থেকে গোটা জাতিগোষ্ঠীকে, যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে লালন করে, যারা একসময় 75-এর পর মুক্তিযোদ্ধা ছিলাম, এই কথা যারা বলতে পারে না, এদের বোমা কান্না, সেই সমস্ত কারণে উনি বলেছেন। তারপর আমি মনে করি ওনার এই কথা না বললে হতো, কারণ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন, এর সাথে কোনো সাংঘর্ষিক কোনো জায়গায় নেওয়ার কোনো কারণ নাই। আজকে আমার বাংলাদেশে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা 75-এর পর বা 2001 সালের পর বা 91 নির্বাচনের পর যারা কষ্ট করে সংগ্রাম করে দলের পক্ষে দাঁড়ায়, তারা কখনোই অবৈধ টাকার মালিক হয়নি। আমি সারাকে হাজির নাজির করে বলতে পারি 99.99% নেতাকর্মী সৎ এবং তারা অনেক কষ্ট করে জীবন ধারণ করে। 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা আপনি বলতে পারবেন, কিন্তু সো কল এরকমের জাহাঙ্গীরদের জন্ম হয়ে অথবা দেশ ছেড়েছে। আওয়ামী লীগের কোনো প্রকৃত কর্মী এই পরিমাণ টাকা হয় না, যারা কমিটমেন্ট আছে, যাদের দেশ প্রেম আছে, তাদের নাই। আমি 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 এটা কথা বলি, আমি এটা সারা আমি বলি মনস্তাত্ত্বিকভাবে আগামী দিনের এই যে নৈতিকতার যে অবক্ষয় ঘটেছে সেটা আমি বলছি। একজন আমলা, সে সেকেন্ড বিয়ে করেছে, তার দ্বিতীয় স্ত্রীকে 300 কোটি টাকা চেক দেয়, মানে আমাদের মাথা হেট হয়ে যায়। একটা ছাগলের দাম 15 লক্ষ টাকা, একটা গরু 1 কোটি টাকা। এটা সরকার, মানে সরকার কিভাবে অ্যালাউ করে আমি বুঝতে চাই যে তাদেরকে খুব প্রয়োজন। জি জিল্লুর ভাই, যেখানে আমি বলেছিলাম আমার দলের 99.99%
কর্মী, সৎ এবং আদর্শিক। কিন্তু এই যে যারা ঢুকে পড়েছে, কিছু কিছু কেউ লোক মনে করেন মন্ত্রী হয়েছে, ওনাকে হয়তো মানে একটা 2 মিনিট একটা ভিডিও ছেড়ে দিয়েছেন যে উনি অমুক ভাই ভালো। ওই ভাই ভালো আজকের যখন ক্রাইসিস, তারা কিন্তু আজকে নেই, তাদেরকে কোটি 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 টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আমি দলের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন থাকবে, যারা বঙ্গবন্ধু বাংলাদেশ মুক্তিযুদ্ধকে ধারণ করে, দলকে ভালোবাসে, নেত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে, আর দেশের প্রশ্নে আপোষহীন, তাদেরকে দূরে ঠেলে আজকে যাদেরকে ক্ষমতায়ন করেছেন তাদের ব্যাপারে সোচ্চার হওয়ার সময় এসেছে। আজকে দলের কর্মীরা তাদের বোবা কান্না, ছাত্রলীগের মতন সোনালী সংগঠনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তার জন্য যেন বাইরের লোকের ব্যাপারে সচেতন হওয়া দরকার আছে। আমাদেরকে যে কেউ যেন ভুল পথে পরিচালিত না করে, সেখানেও দলের মধ্যে একটা শুদ্ধি অভিযান পরিচালিত হওয়া উচিত। ধন্যবাদ। ব্যারিস্টার সরওয়ার, ক্লোজিং রিমার্কস আমরা শেষের দিকে। ছাত্রলীগ ঐতিহ্যবাহী সংগঠন ছিল, কিন্তু এখন তারা যে অপরাধের সাথে জড়িত, ধর্ষণ সহ উদাহরণ দেওয়া যাবে অনেক, হেন কোনো কাণ্ড নাই যে তারা করে নাই। এইটা পরিশোধন বা এটাকে নিয়ন্ত্রণ করার কেউ নাই। এবং যে ছাত্রলীগ বলে 2% আমার বৈধ ইনকাম, সেটা 2% হইল 80%। সো এই যে নৈতিকতা নিয়ে বড় হচ্ছে একটা গ্রুপ, তারা আজীবন এই 2%, 4%, 10% লালন করবে। ছাত্র লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি পৃথিবীর কোথাও নাই, এবং জাতি এবং দেশের জন্য ভালো কিছু করতে পারে না, এখনও সেটা পারবে না। এটা মূলত একটা মাস্তান বাহিনী, এবং যেহেতু তাদেরকে ব্যবহার করা হয় ফ্রন্ট লাইন ডিফেন্স। আওয়ামী লীগের যখন পতন হবে, ফার্স্ট লাইন ডিফেন্স হলো এখন ছাত্রলীগ। তাদেরকে দিয়ে গদি রক্ষা করার জন্য যা কিছু করানো হয়, এবং তারা সেই ভাগে টেন্ডারবাজি থেকে শুরু করে চরিত্রহীন কাজ থেকে শুরু করে সব কিছু করে। ছাত্রদের যে ঐতিহ্যবাহী রাজনীতি একাডেমিক বেস, সেইটা বাংলাদেশে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এরা মূলত একটা ক্ষুদ্র স্বার্থ, দলীয় স্বার্থ রক্ষা করে, এবং আজীবন যেখানে চাকরি করে ওই দলীয় স্বার্থ এবং ব্যক্তি স্বার্থের বাইরে কখনোই যেতে পারে না। এটা জাতির জন্য একটা মারাত্মক খারাপ খবর। মেট্রো রেল যারা আক্রান্ত করেছে তাদের আমি বিচার চাই। আমাদের আন্দোলনকারীদের বুঝতে হবে জাতীয় সম্পদ নষ্ট করা যাবে না, কিন্তু আক্রমণটা করলো কে, সেইটা কি সঠিক তদন্ত হবে? নিশ্চয়ই ওখানে সিসিটিভি আছে। এইটা যেন আবার পলিটিক্যাল ভিক্টিমাইজেশন না হয়। এইটাকে পলিটিক্যাল ভিক্টিমাইজেশন ঘটনা ঘটিয়ে নকশালবাদী আন্দোলন যেভাবে নষ্ট করা হয়েছিল সেই সময় আমরা জানতাম ইন্ডিয়াতে, প্রত্যেকটা ক্ষেত্রে তাই করা হচ্ছে। শুরু থেকে ঘটনা ঘটায় আওয়ামী লীগ, দোষ পড়ে বিএনপি, জামাত অথবা অপোজিট পার্টির সাথে, এবং তারা গণহারে গ্রেপ্তার হয়, গণহারে যায়। দিস ইজ এ বিগেস্ট ক্রাইসিস ইন বাংলাদেশ। ঘটনা ঘটায় একজনে, দোষ পড়ে একজনে, জেল খাটে আরেকজনে, এইখান থেকে। এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অবশ্যই এটা খুশির খবর, থ্যাংক ইউ ভেরি মাচ। পদ্মা সেতুর আমি একজন উপকারভোগী। তো পদ্মা সেতু তো কোনো না কোনো সরকার অবশ্যই করতো, কিন্তু আপনার এই যে সমকালে যে লিস্ট বের হয়েছিল, আপনার মন্ত্রী এমপি যারা এবার নির্বাচন করতে চেয়েছে তাদের যে সম্পত্তি বৃদ্ধির হার, আইনমন্ত্রীর 1063% সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। আপনার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ চৌধুরী 286%, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম 242%, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী 242%, জুনায়েদ আহমেদ পলক 239%, ধর্ম প্রতিমন্ত্রীর 196%। টপ অফ দ্য টপ একজন এনামুল হক নামে একজন এমপি আছে, তার 15 বছরের সম্পত্তি বাড়ছে 2,43,513%। দল হিসেবে আওয়ামী লীগ এইটা একটা তদন্ত করছে না কেন? আমরা একটা কোর্টের টেন্ডেন্সি দেখলাম, জিলুর ভাই, বেনজিরের মামলাটা আমি মুভ করেছি কোর্টে তদন্তের জন্য। যখন দেখলাম তারা তদন্ত কমিটি গঠন করেছে, আমরা তখন কোর্টে বললাম যে এটা কোর্টের একজনের মনিটর দরকার, যাতে এটাকে ক্লিন সার্ভিস না দিতে পারে, সেটা অ্যাকর্ডিংলি কোর্ট সেটা দিল। কিন্তু যখনই সাইফুজ্জামানের মামলাটা নিয়ে যাওয়া হলো, 350টা বাড়ি, ইট ইজ নট পসিবল, পত্রিকা বলছে এটা দুর্নীতির মধ্যে করা হয়েছে, মানি লন্ডারিং। কোর্টের টেন্ডেন্সি দেখলাম এখানে তারা কোন অর্ডার দিতে চায় না। তার মাইনি হলো আমাদের কোর্টগুলো যদি সত্যিকার অনেক ভালো জাস্টিস রয়েছে, এরপরও দে হেজিটেট, দে ডোন্ট ডেয়ার, তারা সেইটা করতে পারছে না। ধন্যবাদ। এই যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হলো, সো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলা যাবে না, এটা কঙ্কাল বলা হয়। অর্থনীতি বলে মানব সম্পদ ডেভেলপমেন্ট, যারা মানব সম্পদ ডেভেলপমেন্টের লেখাপড়া এবং নৈতিকতা, সেইটা না থাকলে এটা কঙ্কাল। অতএব ওই জায়গায় আমাদের যেতে হবে। এই ডেভেলপমেন্টে আওয়ামী লীগ তার
আখের বাঁচাতে পারবে না। আওয়ামী লীগ পতন হবেই, কোর্স অফ দ্য হিস্ট্রি। কীভাবে পতন হবে সেটা জানি না, এই আন্দোলনটা কোন জায়গায় কালমিনেট করে সেটাও জানি না। এই আন্দোলন যদি আপনারা দমন করতে পারেন, ডেফিনেটলি দেয়ার উইল বি সাম আদার ইস্যু, আবার সব রাস্তায় নেমে যাবে। মনিরুজ্জামান মনির, খুব ছোট্ট করে। সবসময় একটা দলই, রাজনৈতিক দলই সবসময় ভিন্ন ক্ষমতায় থাকবে না। দেশ পরিচালনা করার জন্য জনগণকে যদি বেটার গভর্নমেন্ট দিতে পারে, সুশাসন নিশ্চিত করতে পারে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চেয়ে যদি বেটার লিডার বাংলাদেশ আসে, অবশ্যই পরিবর্তন ঘটবে। মানুষ জনগণের ম্যান্ডেটের মধ্যে থেকে সেই পরিবর্তনটা হোক, এটা আমরা প্রত্যাশা করি রাজনৈতিক কর্মী হিসেবে। নিঃসন্দেহে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে নয়, মানুষ হত্যা করে নয়, মেট্রো রেল পুড়িয়ে নয়, পদ্মা সেতু ভেঙে নয়, এগুলো করার মধ্যে থেকে পরিবর্তন ঘটবে না। আমাদের সবচেয়ে সমাজে যেটা দরকার, আদর্শিক কর্মী, রাজনৈতিক কর্মী, নৈতিক গুণাবলী সম্পন্ন রাজনৈতিকবিদ, এগুলোর খুব সংকট আছে বলে আমি মনে করি। সেটা আমি আমার দলের ক্ষেত্রেও গত 15-16 বছরে যদি আমি চর্চা করি, দল আমার, আপনি যেটা বলছিলেন যে একজন মানুষ হঠাৎ করে আমাদের দীর্ঘদিন সংগ্রামের মধ্যে থেকে যে আমাদের যে প্রাপ্তির জায়গাটা, সেটা অন্য দলের একজন পেয়ে যায়, হয়তোবা সেটা একটা বিশেষ কারণে আপনি এখানে উপস্থাপন করেছেন, আমি এটা নাই ভাবলাম। কিন্তু আমার কাছে, দলের কাছে আবার আবেদন থাকবে, অন্যান্য দলের কাছে আবেদন থাকবে, রাজনৈতিক কর্মীদের কাছে যেন রাজনীতিটা থাকে। রাজনৈতিক কর্মীরা যেন, পরীক্ষিত যে কর্মীটা দীর্ঘদিন সংগ্রাম করেছে, আন্দোলন করেছে এবং দেশ এবং জাতির প্রয়োজনে নিজের সমস্ত কিছুই বিলীন করেছে, তাদের খোঁজ নেওয়ার সময় এসেছে। এবং আওয়ামী লীগকে তো অবশ্যই মনে করি, আওয়ামী লীগ মাটি ও মানুষের দল এবং এই দেশটা তারা স্বাধীন করেছে। তার মতো একটা পলিটিক্যাল পার্টির কাছ থেকে, যে পলিটিক্যাল পার্টি তুলনা হতে পারে ভারতের জাতীয় কংগ্রেসের সাথে, যেটা হতে পারে আফ্রিকার কংগ্রেসের সাথে, ন্যাশনাল পার্টির সাথে, তো স্বাভাবিক কারণে আওয়ামী লীগ যার হাত থেকে একটি মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, শত শত আন্দোলন সংগ্রামের সূতিকাগার, পাঠাগার আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের রাজনৈতিক, মানে আমি মনে করি আদর্শিক জায়গায়, নৈতিক জায়গায় যারা যারা ঢুকে পড়েছে বিভিন্নভাবে, ছলে কলে কৌশলে, আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আমার এবং কেন্দ্রীয় নেত্রীর কাছে আবেদন থাকবে যে এই জায়গাটায় আমাদের রাজনৈতিক কর্মীদের কাছে যেন রাজনীতিটা থাকে, তার দিকে মনোনিবেশ করা খুব জরুরি বলে মনে করি। 30 সেকেন্ড বলতে পারি? 30 সেকেন্ড। জি, সত্যিকারের যদি স্টেটসম্যান হয়, তার এটা শিখতে হবে যে কখন ক্ষমতা ছাড়া উচিত সম্মানের সাথে, যেটা নেলসন ম্যান্ডেলা দেখে গেছে। আর সেইটার অপোজিট উদাহরণ ছিল রবার্ট মুগাবে, বেজিদ হয়ে তারপর তার ক্ষমতা ছাড়তেছে। এইটা নেতৃত্বের কোয়ালিটি দেখাতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং মনিরুজ্জামান মনির, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্যে। দর্শক মণ্ডলী, গত কয়েকদিনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা, কয়েকজন তরুণের প্রাণহানি, কোনো কিছুই কাম্য নয় এবং এগুলো সমাজের যে দুর্বলতা, রাষ্ট্রের যে সংকট, সেটাকে চিহ্নিত করে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে গত সন্ধ্যায় বক্তব্য রেখেছেন এবং তিনি এর বিচার বিভাগীয় তদন্ত হবে বলেছেন। আমরা আশা করব যে ওনার কথা অনুযায়ী এই তদন্ত যেন হয় এবং নিরাসক্তভাবে, নির্মোহভাবে, কোনো দলীয় বা রাজনৈতিক বিবেচনা থেকে না হয়ে যেন এটা সুষ্ঠু তদন্ত হয় এবং সত্য যদি উদ্ঘাটন আমরা যে কোনো কারণে না করি বা করতে না চাই, তার কনসিকুয়েন্স কিন্তু কখনোই ইতিহাসে ভালো হয় না, সেটা যেন আমরা প্রত্যেকেই মনে রাখি। দ্বিতীয় কথা, যেটা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে সারাদিন বৃহস্পতিবারে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো বাদ দিয়ে। আমরা আশা করব যে এই কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় এবং কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, কেউ যেন এখানে কোনো ধরনের উস্কানি না দেন বা অশুভ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার চেষ্টা না করেন। কারণ আন্দোলন করবার, সংগ্রাম করবার অধিকার প্রতিটি মানুষের আছে, প্রতিটি সংগঠনের আছে এবং সেটা বাংলাদেশের সংবিধান কর্তৃক স্বীকৃত। আমরা আশা করব যে এটা যেন হয় এবং কোটার একটা যৌক্তিক সংস্কার। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আদালতের সিদ্ধান্ত পর্যন্ত, চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে এবং তারপরে নিশ্চয়ই নির্বাহী বিভাগের হাতে ক্ষমতা রয়েছে। কাজেই এটি যে চাওয়া, সেটা হচ্ছে যে কোটার একটা যৌক্তিক সংস্কার হোক। আমার দুই অতিথিও মোটামুটিভাবে এই বিষয়ে একমত এবং সব কথার মূল কথা যে মানুষের অধিকার
অধিকারের যে সংকটগুলো আছে নানা ক্ষেত্রে সেই সংকটগুলো অ্যাড্রেস করা হোক এবং রাষ্ট্রের সেটা দায়িত্ব, ক্ষমতায় যারা আছেন তাদের সেটা দায়িত্ব, এবং সেক্ষেত্রে অন্যদের সহযোগিতাও তারা আশা করতে পারেন, এবং সবাই মিলেই আসলে এই সংকটগুলো দূর করা বাংলাদেশের জন্য, উন্নয়নের জন্য, অগ্রযাত্রার জন্য, শান্তির জন্য অত্যন্ত জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।